আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আবারও ঈদ স্পেশাল দুইটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতোই একদম পারফেক্ট মিষ্টি দই। এরপর তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে নুডলস। এই দুইটি রেসিপি আমি খুবই সহজভাবে তৈরি করব। আমার পুরো রেসিপি ফলো করলে দোকান থেকে আর দই কিনতে হবে না। প্রথমেই তৈরি করব মিষ্টি দই। দই বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে দই বীজ। আজ আমি 2 লিটার দুধের দই তৈরি করব, তাই এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মিষ্টি দই। এই দইয়ের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পরবর্তীতে এই দই বীজ বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব। এই টিপসগুলো ফলো করলে আমি কথা দিতে পারি আপনিও যে কোনো দই পারফেক্টভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। সেজন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার দই বানানোর জন্য দুধটা রেডি করে নিব। আমি প্রথমে চিনির ক্যারামেল তৈরি করব। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আজ আমি 2 লিটার দুধের দই তৈরি করব, সে অনুযায়ী চিনিটা নিয়ে নিলাম। চিনিটাকে চুলার কম আঁচে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবেন। যখন দেখবেন এটা অনেকটা নরম হয়ে যাবে তখন একটু নেড়ে দিবেন। এভাবে নাড়তে থাকার ফলে দেখবেন চিনিটা একদম মেল্ট হয়ে যাবে। আর এই ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা একদমই কম রাখতে হবে। কিছুক্ষণ পর দেখুন চিনিটা গলে এরকম একটু সোনালি কালার হয়ে গেছে। এটা এর থেকে বেশি জাল করা যাবে না, খুব বেশি জাল করলে চিনির ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এ পর্যায়ে এখানে কিছুটা দুধ দিয়ে দিতে হবে। কিছুটা দুধ দেওয়ার পর এই দুধের সাথে চিনির ক্যারামেলটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিনির ক্যারামেলটা যখন পুরোপুরি গলে যাবে এবং দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে বাকি দুধটুকু অ্যাড করে দিব। এখানে আমি 2 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের দুধ নিতে। দুধ ভালো না হলে কিন্তু দইটাও পারফেক্ট হবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের দুধ নিতে। আর আপনারা চাইলে ঠিক একই রেসিপিতে যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই দইটা বানিয়ে নিতে পারবেন। দুধটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিব। এই দুধটাকে জাল দিয়ে আমি প্রায় 300 গ্রামের মতো কমিয়ে নিব। দুধ যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে দইটা আঠালো হয়ে যাবে, দইয়ের আসল স্বাদ পাবেন না। আমি 2 লিটার দুধ থেকে প্রায় 300 গ্রাম পরিমাণ দুধ জাল করে কমিয়ে নিব। এ পর্যায়ে দুধটা জাল করে প্রায় 200 গ্রামের মতো কমিয়ে নিয়েছি। এখন এখানে চিনি অ্যাড করব। আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনির ক্যারামেল করেছি। এখানে আরও 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আমরা এখানে দই তৈরিতে দই বীজটা মিষ্টি দই নিয়েছি, তাই চিনির পরিমাণটা কমই দিতে হবে। আমি এখানে মোট হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা দইয়ের মাঝে মিষ্টিটা কেমন খেতে চান সেই অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। চিনি দেওয়ার পর 3 থেকে 4টা বলক আসার পরেই আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার এই দুধটা কিন্তু পারফেক্টভাবে জাল হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই দুধটা কিছুটা ঠান্ডা করে নিব। তো ফিরে আসছি দুধটা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দই বীজটা রেডি করে নিব। এই দই বীজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনারা যখন দই বীজের গায়ের পানিটা ঝরিয়ে নেবেন এটা 10 ঘন্টার মতো ছাঁকনিতে রেখে দিবেন, তাহলে এর গায়ের পানিটা একদম খুব ভালোভাবে ঝরে যাবে। দোকানে যারা দই তৈরি করে তারা কিন্তু এই কাজটি করে থাকে। দই বীজের গায়ে যদি কোনো পানি না থাকে তাহলে আপনার দইটা একদম পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন দই বীজ থেকে প্রায় 10 ঘন্টার মতো পানি ঝরিয়ে নিতে। ধরুন আপনি সকাল 8টার সময় দই বীজের গায়ের পানিটা ঝরাতে দিলেন, তারপর ঠিক সন্ধ্যা 6টায় দইটা বানিয়ে নেবেন, তাহলে এর গায়ের পানিটা পারফেক্টভাবে ঝরে যাবে আর আপনার দইটাও খুব সুন্দর হবে। দই তৈরি করতে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনারা মিষ্টি দই তৈরি করতে সবসময় দই বীজটা মিষ্টি দই নেবেন, আর টক দই তৈরি করতে দই বীজটা টক দইয়ের নেবেন, তাহলে দেখবেন দইটা একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় বাইরে থেকে দই কেনা হয়, সেখান থেকে কিছুটা দই উঠিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। যখন দই বসাবেন তখন ফ্রিজ থেকে বের করে নর্মাল করে ঠিক একইভাবে দইটা বানিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা একদম পারফেক্ট হবে। প্রথমবার যখন দই বসাবেন চেষ্টা করবেন দোকানের কেনা একটু ভালো মানের দই ব্যবহার করতে। এদিকে দই বীজটাকে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দই বীজটাকে এরকম ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে। এবার আপনাদেরকে দুধের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই দুধটাকে অবশ্যই সঠিক তাপমাত্রায় রাখতে হবে। দই বসানোর সময় এই দুধের তাপমাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেই দুধটা জাল করলাম সেটা কতটুকু গরম থাকতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই দুধের সঠিক তাপমাত্রা হলো ঠিক আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রার মতো। দেখুন আমার হাতের একটা আঙ্গুল আমি এই দুধের মাঝে ডুবিয়ে রেখেছি। আঙ্গুলটা দুধের মাঝে রাখতে কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। এটা খুবই অল্প পরিমাণ একটু গরম থাকবে, ঠান্ডার থেকে সামান্য একটু বেশি গরম থাকবে।
এই দুধটা বেশি গরম থাকলে কিন্তু এখানে দইয়ের ব্যাকটেরিয়া উৎপাদন হবে না, তাই দুধটা একদম উষ্ণ গরম রাখতে হবে। এবার এখান থেকে কিছুটা করে দুধ নিয়ে আমরা যেই দই বীজটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিব। প্রথমে এখানে কয়েক চামচ দুধ নিয়ে নিব। এরপর দই বীজের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দইয়ের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বাকি দুধটুকু দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এই দুধটাকে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। এভাবে অনবরত নেড়ে নেওয়ার ফলে এখানে বাবলস সৃষ্টি হবে, যার ফলে এই দইয়ের উপরে দোকানের তৈরি দইয়ের মতোই উপরে বাবলস হবে। এই দই বসানোর জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির উপর থেকে দইটা ঢালবো। হাঁড়িতে দইটা একটু উপর দিক থেকে ঢালতে হবে, যার ফলে এই দইয়ের উপরে কিন্তু ফেনার সৃষ্টি হবে। সম্পূর্ণ দুধ হাঁড়ির মাঝে ঢেলে নেওয়ার পর এবার এই হাঁড়িটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং যে কোনো গরম জায়গায় এই হাঁড়িটাকে রাখতে হবে। আমি আমার বাসার আলমারির ভিতরে এই হাঁড়িটাকে রাখবো। অবশ্যই যে কোনো গরম জায়গায় রাখবেন। আমি প্রায় 8 ঘন্টার মতো এই হাঁড়িটাকে আলমারির ভেতরে বসিয়ে রাখবো। তো ফিরে আসছি প্রায় 8 ঘন্টা পর। ঠিক 8 ঘন্টা পর এই দইটাকে আমি আলমারির ভেতর থেকে বের করে নিলাম। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দইটা কিন্তু পুরোপুরি জমে গেছে। গরমকাল হলে কিন্তু দইটা খুব সহজেই জমে যাবে। এই দইটা কিন্তু ঠিক 6 থেকে 8 ঘন্টার মধ্যে জমে যাবে। এর থেকে বেশি সময় এটা বসিয়ে রাখবেন না। এর থেকে বেশি রাখলে কিন্তু দইটা নষ্ট হয়ে যেতে পারে। এখন যেহেতু গরমকাল, তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর 8 ঘন্টার বেশি কিন্তু এটা লাগবে না। দইটা যদি পরিমাণে কম হয় তাহলে 6 ঘন্টার মধ্যেই জমে যাবে। আর এটা যেহেতু পরিমাণে একটু বেশি, তাই এটা জমতে ঠিক 8 ঘন্টা সময় লেগেছে। আমি দুপুর 2:30টার সময় দইটা বসিয়েছিলাম। এখন বাজে রাত 10:30টা। দেখুন দইটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। এখন এই দইটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজের নর্মালে এটা আমি আরও 3 থেকে 4 ঘন্টার মতো রাখবো। দইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো ফিরে আসছি প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। ফিরে এলাম আবারও 4 ঘন্টা পর। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। 5 ঘন্টা পর দেখুন দইয়ের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দইয়ের মাঝে কোনো পানি উঠবে না। এই দই দোকানের তৈরি দইয়ের থেকেও খেতে অনেক বেশি মজার হবে এবং পারফেক্ট হবে। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন। আমার প্রতিটি টিপস ফলো করলে আমি কথা দিতে পারি আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন দোকানের থেকেও অনেক বেশি মজাদার এই দই। আমার মিষ্টি দইয়ের রেসিপিটা একদমই রেডি। এবার চলুন রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট নুডলস তৈরি করতে চলে যাই। এর জন্য প্রথমেই নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। নুডলস সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল দেওয়ার ফলে এখানে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এরপর আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আমি এখানে লম্বা যে স্টিক নুডলসটা আছে সেটা নিয়েছি। এই নুডলসটা রান্না করলে দেখবেন পরিমাণে এটা অনেকটাই বেশি হবে। আপনি এই 1 প্যাকেট নুডলস রান্না করলে মোটামুটি 10 জনের জন্য পরিবেশন করতে পারবেন। আমি আপনাদেরকে নুডলসের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই নুডলসটা নিয়েছি। এই নুডলসটা কিন্তু খুবই ভালো আর সেদ্ধ করার পর এটা পরিমাণে অনেকটাই বেড়ে যায়। যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে কিন্তু আপনারা এই নুডলসটা পেয়ে যাবেন। নুডলসগুলোকে পারফেক্টভাবে সেদ্ধ করতে হবে। এ সময় খেয়াল রাখবেন নুডলসটা যেন খুব বেশি সেদ্ধ না হয়। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা পারফেক্টভাবে রান্নাও করা যাবে না আর খেতেও ভালো লাগবে না। তাই খেয়াল রাখতে হবে নুডলসটা যেন একদম বেশি সেদ্ধ না হয়, আবার অনেক কম সেদ্ধও না হয়। কিছুক্ষণ পর একটা নুডলস হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা অনেক বেশি গলেও যায়নি এবং শক্তও নেই। এর থেকে বেশি অথবা কম এটা সেদ্ধ করবেন না। ঠিক এ পর্যায়ে নুডলসগুলো চুলা থেকে নামিয়ে সাথে সাথে পানি ছেঁকে এগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন।
নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে নুডলসগুলো একদম ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। নুডলসের গায়ের পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, নুডলস সবসময় যে কোনো একটা বড় ছড়ানো পাত্রে রান্না করবেন। আপনি যতটুকু নুডলস রান্না করবেন সেই অনুযায়ী পাত্রটা মোটামুটি বেশ বড়ই নেবেন। এবার এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলোকে এরকম কিছুটা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ এরকম কিছুটা মোটা করে কেটে নিয়েছি। এখানে অবশ্যই পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেবেন, তাহলে এই নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই নুডলস রান্না শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আঁচ হাই হিটে রাখবেন। রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট নুডলস রান্না করতে চাইলে আপনাকে অবশ্যই চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটেই রাখতে হবে। পেঁয়াজ কুচিটা এরকম কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিমটা কিছুটা হয়ে যাওয়ার পর এটা নেড়ে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। ডিমটা যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব কিছু গাজর কুচি। গাজরগুলোকে আমি একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। চুলার হাই হিটে এই ফুলকপি ও গাজরগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে তখন এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিব। আমি বাঁধাকপির কিছুটা অংশ এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি। আর এই সবজিগুলোর গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে, সবজিগুলো ধুয়ে নেওয়ার পর এর গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। চুলার হাই হিটে আমি এই বাঁধাকপি কুচিগুলোকে প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো ভাজবো। এবার এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো এরকম একটু লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি এখানে যেই সবজিগুলো ব্যবহার করেছি আপনাকেও যে সেগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতের কাছে যেই সবজি থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি এই নুডলসটা রান্না করে নিতে পারবেন। টমেটো ও পেঁয়াজ কলি দেওয়ার পর আমি এগুলো প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়ব। অবশ্যই চুলার হাই হিটে এটা নাড়তে থাকবেন। প্রায় 15 সেকেন্ড পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া নুডলস দিয়ে দিব। নুডলসের সাথে সব কিছুই হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও কিছু উপাদান অ্যাড করব। এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। এখানে টমেটো সসের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, এটা পরিমাণে কম বেশিও করা যাবে। এরপর এখানে 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে সব কিছুই আলতো হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়লে কিন্তু নুডলসগুলো ভেঙে যেতে পারে, তাই খেয়াল রাখবেন নুডলসগুলো যেন ভেঙে না যায়। এগুলো একটু আস্তে আস্তেই থাকবে, কোনোভাবেই নুডলসটাকে ওভারকুক করা যাবে না। যখন বুঝবেন সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সে পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এই নুডলসটা গরম গরম সার্ভ করে নিব। এইভাবে নুডলস রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়, আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি দুটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।